আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শেষ রহমতে আমরাও ভালো আছি। আজ অনেক সকালের দিকে একটু বাইরে হসপিটালে যেতে হয়েছে। বড় মেয়ের কিছু টেস্ট আছে, টেস্ট করাতে হবে। তো খালি পেটে দিয়েছে টেস্টগুলো। যেহেতু খালি পেটে দিয়েছে সেহেতু সকাল সকালই টেস্টগুলো করাতে হবে, কিন্তু সকালবেলা কিন্তু তেমন একটা ডাক্তার হসপিটালগুলোতে থাকে না, একটু লেটই করেছে, মোটামুটি অনেকটা লেট হয়ে গিয়েছিল, ওরও কষ্ট হচ্ছিল। তো হসপিটালের পাশে বসে আবার একটু নাস্তা করে নিয়েছি। 2 ঘন্টা পর আবার একটা টেস্ট করাতে হবে বলেছে, খাওয়ার সাথে সাথে 2 ঘন্টা সময় ধরে রাখার জন্য। তো 2 ঘন্টা পর আবার হসপিটালে যাই, ওকে আরেকটা টেস্ট করিয়ে তারপর বাসায় নিয়ে আসি। আর বাসার কাছেই যেহেতু হসপিটাল, হাঁটতে হাঁটতে বাসার দিকে চলে গিয়েছি। তো এই করতে করতে আজকে অনেকটা সময় আমার বাইরে কেটে গিয়েছে। সকাল সকাল আজকে রান্না করে ফেলেছিলাম, কারণ জানতাম অনেকটা সময় এরকম বাইরে দিতে হবে। বাইরের কাজগুলো শেষ করে বাসায় এসেছি, আর বৃষ্টি শুরু হয়েছিল বাইরে। তো চিন্তা করছিলাম যে বাইরে থাকা অবস্থায় বৃষ্টি হয়নি, এটা অনেক ভালো হয়েছে, কারণ বাইরের কাজগুলো তখন আমাদের জন্য করতে একটু কষ্ট হতো, বারবার যেহেতু হসপিটালে যেতে হচ্ছিল। আর বেশি সময় ধরে হসপিটালে বসে থাকিনি, কারণ হলো যেহেতু বাসা কাছে আছে, বাসায় এসেছি আবার হসপিটালে গিয়েছি, এই করে দৌড়াদৌড়ি সব কিছু আমাকে করতে হয়েছে আর কি। বাসায় এসে দুপুরের খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর বিকেলের দিকে একটু চা তৈরি করছিলাম। ফ্যামিলির ভিতরে যদি কারো বিয়ের অনুষ্ঠান হয় তাহলে দেখবেন মনের মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করে, কারণ ফ্যামিলির বিয়ের অনুষ্ঠানে সবাই আপনার পরিচিত থাকবে, আর সেটাতে জয়েন করতেও কিন্তু ভালো লাগে। তো সামনে আমাদের পরিবারের একটা অনুষ্ঠান আছে, সেটা নিয়েই সবাই আলোচনা করছিলাম, আর কয়েকদিন যাবৎ সেটা নিয়েই সবাই ব্যস্ত। রাতের দিকে পাঁচমিশালি একটা সবজি বসিয়েছি, এই সবজিটা খেতে এত বেশি ভালো হয়। তো ইচ্ছে ছিল না ভিডিও করার, তারপর আবার চিন্তা করলাম আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই, এরকম করে সবজি বাচ্চাদেরকে রান্না করে দিবেন, বাচ্চারা দেখবেন যে অনেক বেশি পছন্দ করে। পাঁচমিশালি সবজির সাথে এক মুঠ মুগ ডাল থাকলে মুগ ডাল দিবেন, নয়তো বা মসুরের ডালটা দিতে পারেন। আর অল্প পরিমাণ চিকেন দিবেন, আদা রসুন বাটা, সামান্য পরিমাণ একটু হলুদ আর জিরার গুঁড়া দিবেন, দিয়ে একসাথে মাখিয়ে বসিয়ে দিবেন বা কষিয়ে ওই সবজিটা বসাতে পারেন। আর পরিমাণে একদম সামান্য একটু পানি দিবেন, যেন সবজিটা শুধু সিদ্ধ হয়। ভালোভাবে কষা কষা করে নামানোর আগে বেশি করে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেবেন, দেখবেন এটা রুটির সাথে বা ভাতের সাথে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। তো এই রেসিপিটা আরেকদিন আমি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু একদম কম সময়ে রান্না বান্না করছিলাম, তো চিন্তা করলাম একটু আপনাদের সাথে শেয়ার করে দিই, বলে দিই, আপনাদের কাছেও ভালো লাগবে। খুব মজা হয় এই সবজিটা, আমার বাচ্চারা তো খুব বেশি পছন্দ করে। এই সবজিটা যদি পরোটার সাথে খেতে চান, নামানোর আগে সামান্য পরিমাণ একটু ঘি, সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিবেন, তাহলে দেখবেন টেস্টটা আরও বেড়ে যাবে। তো এখানে গরম মশলাগুলো এই বক্সটাতে রেখেছি, তাহলে হাতের কাছে পাবো, কাজ করতে একটু সুবিধা হবে। দুপুরে রান্না বান্না বসাবো, তো রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম। ইলেকট্রিক চুলাটা ভালোভাবে মেজে দিয়েছিলাম, তো উপর থেকে এই ন্যাকড়াটা দিয়ে মুছে দিচ্ছিলাম, আবার শুকনা ন্যাকড়া দিয়ে মুছে দিব। আর বেসিনটাকেও ভালোভাবে মেজে নিয়েছি, কারণ একটু আগে মুরগি ধুয়েছি, তো মুরগি ধুলে তো বোঝে নেই, কাঁচা মুরগির একটা স্মেল থাকে, ব্যাড স্মেল, তো সেটা খুব খারাপ লাগে আর কি। তো যেদিনই আমি কাঁচা কোনো কিছু ধোয়াধুয়ি করি, বিশেষ করে মাছ, মুরগির মাংস, তো বেসিনটাকে ভালোভাবে ধুয়ে তারপর গরম পানি ঢেলে দিই, তাহলে আর কোনো ব্যাড স্মেল আসে না, আর রান্নাঘরটাও পরিষ্কার থাকে। নয়তো বা মাছির তো একটা উৎপাত আছেই, আপনি যতই পরিষ্কার রাখেন না কেন। তো মাছির উৎপাতের জন্য আমি
আমি কিন্তু একটা লিকুইড তৈরি করে নিয়েছি, আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। পরিমাণ মতন বেকিং সোডা, পরিমাণ মতন সিরকা, ভিম লিকুইড, ডিটারজেন্ট পাউডার দিয়ে 1 লিটার পানির বোতলে আমি একটা লিকুইড তৈরি করে নিয়েছি। পানির বোতলের যে মুখটা, মুখের উপর একটু ছিদ্র করে নিয়েছি, তো সেই লিকুইডটাই ন্যাকড়ার উপরে দিয়ে বারবার মুছে নিই, তাহলে মাছির উৎপাত অনেকটাই কম থাকে আর ন্যাকড়াটাও দেখেছি একদম ঝরঝরা পরিষ্কার হয়ে যায়। আর রান্নাবান্নার আগে তো বুঝেনি গুছানোর একটা বিষয় আছে, তো সব কাটাকাটি করে গুছিয়ে রেখেছিলাম। আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর দিনটা অনেক ঠান্ডা, চিন্তা করলাম বাচ্চাদের জন্য একটু রোস্ট রান্না করে দিই। ওরা অনেক দিন থেকেই বলছিল রোস্ট আর পোলাও খাবে, তো ঠান্ডা দিন না হলে এসব খাবার রান্না করতে চাই না, এমনিতেই তো পেট গরম হয়ে যায়। রোস্টের জন্য প্রথমে মুরগিটা আমি হালকা করে ভেজে নিই। মুরগিটা জাস্ট আদা রসুন আর সল্ট দিয়ে কিছু সময় ম্যারিনেট করে রেখেছিলাম, এখন ভেজে নিচ্ছি। খুব বেশি সময় ধরে ভাজতে যাবেন না, তাহলে মুরগির মাংস শক্ত হয়ে যায়, তখন রোস্ট খেতে ভালো লাগে না, মাংসটা জুসি জুসি থাকে না আর কি, তো সেটা একটু খেয়াল রাখবেন। মুরগির মাংস ভাজা হতে হতে এদিকে আমি কিছু ধোয়া মাজা ছিল সেগুলো করে নিচ্ছিলাম। তো রান্না বান্নার ফাঁকে ফাঁকে যতটুকু কাজ থাকে করে নেওয়ার চেষ্টা করি। যেদিন শরীরটা ভালো থাকে সেদিন আমার কাজকর্ম খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর যেদিন শরীরটা একটু খারাপ লাগে সেদিন আস্তে ধীরে কাজ করতে হয়। বেশিরভাগ সময়ই আমার সকাল সকালেই সব রান্না বান্না হয়ে যায়, যেহেতু মেয়ে অনেক সকালে স্কুলে যায়, মেয়ের টিফিন দিতে হয়, আমি সকাল দুপুরের রান্না একসাথেই করে ফেলি। আজকে সকাল থেকেই শরীরটা একটু খারাপ লাগছিল, আবার কাজ যেগুলো করছিলাম সবগুলোই যেন আমার কাছে ঝামেলা মনে হচ্ছিল। তো সকালে মেয়ের টিফিন দিয়ে আস্তে ধীরে কাজকর্ম গুছিয়ে তারপর রান্নাঘরে এসেছি। এখনও অনেক কাজ বাকি আছে, ঘর গুছাতে হবে, ঘর ঝাড়ু দিতে হবে, তো চিন্তা করলাম রান্নাবান্না শেষ করে বাকি কাজগুলো গুছিয়ে নিব। মেয়ে বলছিল পোলার সাথে একটু বেগুনি খাবে, তো ঘরে বেগুন ছিল না, আমি একটু কুমড়া ছিল, কুমড়াই কেটে নিয়েছি। তো ঘরে আবার দেখলাম যে বেসনও শেষ হয়ে গেছে, একদম পরিমাণে অল্প, তো বেসনের সাথে আজকে একটু ময়দা অ্যাড করে তারপর বেসনের গোলাটা করে নিয়েছি আর কি, দেখি কেমন হয় খেতে। তো রোস্টের জন্য এখানে আমি পেঁয়াজটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করব। গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজের সাথে গরম মশলাগুলো একটু ভাজা ভাজা হলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। আর রোস্ট রান্না করলে বা পোলাও রান্না করলে পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হলে সেক্ষেত্রে ভালো লাগে খেতে। পেঁয়াজের বেরেস্তার মতন ভেজে নিয়ে তারপর মশলাগুলো অ্যাড করার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে স্বাদটা খুব ভালো আসে। আর আদা রসুন দেওয়ার পর কিছুটা সময় আদা রসুনটা ভেজে নেবেন, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও ভালো লাগবে। তো পেঁয়াজের মধ্যে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে রাঁধুনি রোস্টের যে মশলাটা আছে পরিমাণে একদম সামান্য দিব, খুব বেশি দিলে স্মেলটা আমি দেখেছি তেমন একটা ভালো আসে না, পরিমাণে কম দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। সামান্য পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া দিয়ে দিব। আর এখানে মশলার মধ্যে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করব না, গরুর দুধ বের করে রেখেছি, তো গরুর দুধ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু টক দই নিয়ে, আপনারা টক দই না থাকলে এভাবে দুধ দিয়ে করে দেখতে পারেন, খেতে কিন্তু ভালোই হয়, খারাপ লাগে না। দুধটা দেওয়ার পর সামান্য কিছুক্ষণ কষিয়ে তারপর 2 টুকরো লেবু রেখেছি, ছোট ছোট 2টা টুকরো করেছিলাম, তো লেবুর রসটা দিয়ে দিব। আর সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দিব, সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে দিব। মশলাটা ভালোভাবে কষা কষা হয়ে আসলে মুরগিটাকে দিয়ে কিছু সময় ধরে কষিয়ে তারপর আবার সামান্য পরিমাণ একটু দুধ অ্যাড করে দিয়ে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। এভাবে বাসায় যে সব উপকরণ থাকে আপনারা একদম নর্মালি রোস্ট রান্না করে দেখতে পারেন, আশা করছি যে ভালো লাগবে, আপনাদের বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। রোস্ট নামানোর একদম আগ মুহূর্তে কিছু পরিমাণ ঘি দিবেন, দেখবেন যে স্মেলটা খুবই সুন্দর আসে। ঘি দেওয়ার পর 5 মিনিটের মতন রোস্টটা ঢেকে রাখবেন, একদম ঘিয়ের গন্ধটা দেখবেন যে মুরগির ভিতরে চলে গিয়েছে আর খেতেও অনেক বেশি ভালো হয়। আর এইসব খাবারে একটু ঘি না দিলে কিন্তু ভালো লাগে না। তো ঘিয়ের পরিমাণও কালকে দেখছিলাম যে একটু কম, তো আমি একদম সামান্য পরিমাণ ঘি দিয়েছি। এসব খাবারে একটু বেশি পরিমাণ করে ঘি না দিতে পারলে ফ্লেভারটা সুন্দর আসে না আর কি।
আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আপনাদের একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে। চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তাই আমি চেষ্টা করি আমার প্রতিদিনের রান্নাবান্না কাজকর্মগুলোই আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি যখন রান্না করছিলাম বাইরে কিন্তু একটু একটু বৃষ্টি হচ্ছিল, ব্যস্ততায় আজকে বৃষ্টির ভিডিওটা আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারিনি। আজকে আসলে কাজকর্ম করতে একটু লেটই হয়ে গিয়েছিল, সব কিছু আমার একটু এলোমেলো লাগছিল। তো মেয়ে বলছিল আম্মু দাও আমি একটু কুমড়োগুলো তোমাকে ভেজে দিই, তাহলে তোমার জন্য একটু সুবিধা হয়ে যাবে। তো আমিও ইচ্ছে করেই দিয়েছি, ছোট মানুষও আমার সাথে কাজ করলে ওর কাছেও ভালো লাগবে। আর আজকে বেটার করতে গিয়ে দেখি যে বেসনের পরিমাণ খুবই কম, আপনাদেরকে তো বলেছি। তো সেই কারণে কিন্তু বেটারটা সুন্দরভাবে কুমড়োর মধ্যে লাগছিল না, আর একটু ছেড়ে ছেড়ে দিচ্ছিল। তারপরও খেতে ভালোই হয়েছে, খারাপ হয়নি। ঘরে যখন যেটা থাকে সেটা দিয়েই কিন্তু আমরা গৃহিণীরা চেষ্টা করি সব কিছু গুছিয়ে রান্না করার জন্য, কাজকর্ম করে নেওয়ার জন্য। অনেকেই অনেক বেশি পারফেক্ট খোঁজেন গৃহিণীদের মধ্যে। ভিডিও করি দেখি যে আমরা অনেক বেশি পারফেক্ট, আমরা কাজকর্মে অনেক বেশি চতুর, এমনটা না। আমি আমার জীবনটা লাইফস্টাইলটা কিভাবে কাটাচ্ছি, আমার কাজকর্মগুলো কিভাবে করছি বা কতটুকু করতে পারছি সেটাই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। এর মাঝেও কিন্তু অনেক ভুল ত্রুটি হয়ে যায়, সেটা আশা করছি অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একজন মানুষের মধ্যে কিন্তু সব ধরনের গুণ থাকবে না, এটাই স্বাভাবিক। আল্লাহ এক একজনকে এক এক ধরনের বিশেষ ক্ষমতা দিয়ে পাঠিয়েছে, বিশেষ গুণ দিয়ে পাঠিয়েছে। তো সেই কিন্তু সেটাই সুন্দরভাবে সবার সামনে ফুটিয়ে তুলতে পারে। সবার মধ্যে সব গুণ খুঁজতে যাবেন না, যে কোনো কাজকে ছোট করে দেখবেন না, উৎসাহ দিবেন। সব কাজই কিন্তু সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। আর কেউ যদি কোনো কিছু চেষ্টা করে হাতে হাত মিলিয়ে পারলে সাহায্য করুন, নয়তো বা কারো উৎসাহ বা মনোযোগ নষ্ট হবে এরকম ধরনের কটু বাক্য করবেন না, সেটাতে কিন্তু মানুষের মনেও কষ্ট পায় আর আল্লাহ তাআলাও নারাজ হন। কারো মনে কষ্ট দিয়ে কথা বলা, কাউকে ছোট করে কথা বলা, কাউকে দৃষ্টিকটু করে দেখা, সেটা কিন্তু আল্লাহ মোটেই পছন্দ করেন না। আর এইসব মানুষের কাছ থেকে কিন্তু মানুষ একটু দূরত্ব বজায় চলতে পছন্দ করে, যারা এরকম ধরনের ব্যবহার করেন। আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে রোস্ট রান্না করে ফেলেছি, পোলাওটা বসিয়ে দিয়েছি। পোলাওটা আমি একটু গ্যাসের চুলাই রান্না করি, যেহেতু একটু হেভি হয়ে যায় সেক্ষেত্রে ইলেকট্রিক চুলাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর রাইস কুকারে আমি এখনও পারফেক্ট পোলাও রান্না করতে পারছি না। আগের যে রাইস কুকারটা ছিল সেটাতে আমি বুঝতে পারতাম, নতুন যে রাইস কুকারটা ব্যবহার করছি এটাতে কেন জানি আমার পোলাওটা একটু নরম নরম হয়ে যাচ্ছে। তো এটা আমি আমার মতন একদিন ট্রাই করব, চেষ্টা করব, তারপর আপনাদের সাথে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে হয়তো বা শেয়ার করতে পারি। আর পোলাওর মধ্যে এখানে আদা রসুন বাটা, সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া, পরিমাণ মতন লবণ, কাঁচামরিচ আর এক চির লেবুর রস দিয়ে দিয়েছি, পোলাওটা যেন একটু ঝরঝরা হয়। আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে ট্রেনের হুইসেল দিচ্ছিল, তাই একটু চুপ করে তারপর আবার ভয়েস ওভারটা শুরু করেছি। কত প্রকার নয়েজ যে বাইরে থেকে আসে, তো কিছুই করার নেই। যেহেতু এখন গরমকাল দেখা গিয়েছে যে ওইভাবে দরজা জানলা লাগিয়ে তো আর ভয়েস ওভার দেওয়া সম্ভব হয় না। যখন কথা বলি চেষ্টা করি একটু শান্ত পরিবেশে বসেই কথা বলার জন্য। তারপরও ভয়েস ওভারে বিভিন্ন ধরনের শব্দগুলো অ্যাড হয়ে যায়, সেটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে রোস্ট রান্নাটা হয়ে গিয়েছে, আমি আবার আলাদা প্লেটে করে একটু রোস্টটাকে বেড়ে নিয়েছি যেন একটু সুন্দর দেখা যায়। যে কড়াইয়ের মধ্যে রান্না করেছি ননস্টিক প্যানটার মধ্যে, সেটার মধ্যে ভালো আসছিল না ভিডিওতে। বৃষ্টির মধ্যে একটু কিন্তু ভাজা পোড়া না খেলে ভালো লাগে না। তো বাদাম ভাজা, তারপর সিমের বিচি, এগুলো কিনে বাসায় নিয়ে গিয়েছিলাম। আর সন্ধ্যার পর একটু বাসায় এসেছিলাম নূরবাবুকে দেখার জন্য। তো সবাই বসে একসাথে পুরি খাচ্ছিলাম, গরম গরম ডাল পুরি নিয়ে এসেছিল ভাবি। আর এদিকে কাবাবের জন্য একটু ডাউল ভিজিয়ে রেখেছিলাম।
সকালের দিকেই মেয়ে বলছিল যে পোলাওর সাথে একটু যেন কাবাব করে দিই, তো সকালে তো আর করা সম্ভব হয়নি যেহেতু ডাউল ভিজানোর একটা বিষয় ছিল। তো সকালে ডাউলটা ভিজিয়ে রেখেছিলাম, এখন রাত করে ডাউলটা একটু সিদ্ধ করে রেখে দিব, তারপর কাল সকালে আমি কাবাবটা তৈরি করে রেখে দিব। ইনস্ট্যান্ট কিছু বাচ্চাকে ভেজে দিব আর বাকিটা ফ্রিজে ফ্রোজেন করে রাখলে যে কোনো মুহূর্তে ভেজে দেওয়া যাবে। কাবাবের ডাউলটা সিদ্ধ করার ক্ষেত্রে আমরা মাংস যেভাবে বসাই সেম এভাবে মাংসের মশলাগুলো দিয়ে সিদ্ধ করতে হবে। আমি জাস্ট এখানে রাঁধুনির কাবাব যে মশলাটা আছে সেটা আলাদাভাবে অ্যাড করেছি। আর চেষ্টা করবেন পরিমাণে 2-3টা আলু দেওয়ার জন্য, সেক্ষেত্রে আরও থিকনেসটা সুন্দর হয় আর কি। কাবাবের ডাউলটা বিশেষ করে যদি একটু পাটায় বেটে নেওয়া যায় সেক্ষেত্রে অনেকটা ড্রাই হয়, আর ব্লেন্ডারে করতে গেলে কিন্তু সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়ে করতে হয়। তো আমি আজকে আর পানি অ্যাড করিনি, সামান্য পরিমাণে একটু অয়েল দিয়ে দিয়ে ব্লেন্ডারে কাবাবটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর সামান্য পরিমাণ একটু বেরেস্তা দিয়েছি, পেঁয়াজের বেরেস্তাটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে খেতে ভালো লাগে। আর সামান্য পরিমাণ একটু ব্রেড ক্রাম্ব দিলেও ভালো লাগে। আর ডাউলের সাথে যদি আলুটা সিদ্ধ করেন সেক্ষেত্রে আপনার কোনো প্রকার কর্নফ্লাওয়ার বা ব্রেড ক্রাম্ব এগুলো দেওয়ার তেমন একটা প্রয়োজন হয় না। তো আজকে আমি কাবাবটা একদম সিম্পলভাবে ইচ্ছে করেই তৈরি করছি, ডিম দিয়ে জাস্ট ভেজে নিব। এইভাবে করলে না স্বাদটা অনেক ভালো থাকে, একটু নরম হলেও কাবাবের ভিতরে যে পিওর স্বাদটা সেটা পাওয়া যায়। আর ব্রেড ক্রাম্ব দিলে একটু শক্ত শক্ত হয়, সেক্ষেত্রে একটু কর্নফ্লাওয়ার দিতে হয়। তো আমার কাছে স্বাদটা তেমন একটা বেটার মনে হয় না। আপনি এভাবে একদম নর্মালভাবে কাবাবটা ভেজে দেখবেন, ডিমের মধ্যে চুবিয়ে দেখবেন যে স্বাদটা পরিপূর্ণ থাকে আর খেতেও ভালো লাগে। অয়েলের পরিমাণটা একদমই কম দিবেন আর চেষ্টা করবেন একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে কম সময়ের মধ্যে ভেজে নেওয়ার জন্য। যদি কাবাবটা একদম টাটকা ভাজেন আর যেটা ফ্রোজেন বের করবেন সেক্ষেত্রে আপনাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, নয়তো বা কাবাবের ভিতরে ভালোভাবে ভাজা হয় না, খেতে ভালো লাগে না আর কি। কাবাবটা খেতে এত পরিমাণ স্বাদ হয়েছিল, আপনারা এইভাবে একদম নর্মালি বাসায় কাবাবটা ট্রাই করে দেখবেন, হিজিবিজি না দিয়ে। আশা করছি যে আপনাদের কাছে ভালো লাগবে। আর যখনই কাবাব খাই না কেন আমার হাজব্যান্ডের কথা অনেক বেশি মনে পড়ে, কারণ উনি এই খাবারটা অনেক বেশি পছন্দ করেন আর কি। কাবাব, তারপর গরুর মাংস দিয়ে তেহেরি রান্না বা বিরিয়ানি রান্না খুবই পছন্দ করেন। তো এইসব খাবারগুলো যখন রান্না করি ওনাকে অনেক বেশি মিস করি। আর পাশাপাশি ছোট মাছও অনেক বেশি পছন্দ করেন। সকালের নাস্তা শেষে কিন্তু আমি কাবাবটা তৈরি করেছিলাম। আর সকালের দিকে কি কি কাজ করেছি আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। সকালে উঠে ডিম সিদ্ধ করে নিয়েছি আর ছোট মাছ বের করেছিলাম, একটু ঢেঁড়স ভাজি করে নিয়েছি। দুপুরের রান্নায় ঢেঁড়স ভাজি আর ছোট মাছ রান্না করে নিচ্ছি, আর মেয়েকে একটু টিফিনেও দিয়ে দিব। আর পাশাপাশি সকালের নাস্তায় বাচ্চাদেরকে খেজুর, বিস্কিট, কলা আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। একদম সিম্পল নাস্তা দিয়েছি আজকে। আর খালি পেটে চিয়া সিডের পানি দিয়েছিলাম খাওয়ার জন্য। তো আজকের মতো এই ছিল আমার ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।